আজকের গল্প পাঠে রয়েছে ভণ্ডুল মামার বাড়ি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। পাড়াগাঁয়ের মাইনর স্কুল, মাঝে মাঝে ভিজিট করতে আসি। আর কোথাও থাকবার জায়গা নেই। হেডমাস্টার অবিনাশবাবুর ওখানেই উঠতে হয়। অবিনাশবাবুকে লাগেও ভালো। বছর 42 বয়স, একহারা চেহারা, বেশ ভাবুক লোক। বেশি গোলমাল ঝঞ্ঝাট পছন্দ করেন না। কাজেই জীবনের পথে বাধা ঠেলে অগ্রসর না হতে পেরে দেবলহাটি মাইনর স্কুলের প্রধান শিক্ষক রূপে 15 বছর কাটিয়ে দিলেন এবং বাকি 15টা বছর যে এখানেই কাটাবেন তার সম্ভাবনা 16 আনার উপর 17 আনা। কার্তিক মাসের শেষে হেমন্ত সন্ধ্যা, স্কুলের বারান্দাতে ক্লাসরুমের দুখানা চেয়ার টেনে নিয়ে আমরা গল্প করছিলাম। সামনেই একটা ছোট মাঠ, একপাশে একটা বড় হুদ গাছ, একপাশে একটা মজা পুকুর। সামনের কাঁচা রাস্তাটা গ্রামের বাজারের দিকে গিয়েছে। স্থানটা নির্জন। চায়ের কোনো ব্যবস্থা এখানে হওয়া সম্ভব নয় তা জানি। একটি গরিব ছাত্র হেডমাস্টারের বাসায় থেকে পড়ে আর তার হাট বাজার করে। সে এসে দুটো রেকাবিতে ঘি মাখানো রুটি, আলু চচ্চড়ি, একটু গুড় রেখে গেল। আমি বললুম, অবিনাশবাবু, বেশ ঠান্ডা পড়েছে, বেশ গরম মুড়ি খাবার ইচ্ছে হচ্ছে, কিন্তু হ্যাঁ, সার্টেনলি। ওরে ও কানাই, শোন শোন, যাদিকে একবার গঙ্গার বউয়ের বাড়ি আমার নাম করে বলগে দুটি গরম মুড়ি ভেজে দেয় এক্ষুনি। আমি বললুম, অভাবে চাল ভাজা। তারপর গল্প গুজবে 8 ঘন্টা কেটে গেল। অবিনাশবাবু কথা বলতে বলতে কেমন অন্যমনস্কভাবে মাঝে মাঝে বাঁধারের মজা পুকুরটার দিকে চাইছিলেন। হঠাৎ বললেন, মুড়ি আসুক, একটা গল্প বলি ততক্ষণ। শুনুন ইন্সপেক্টর বাবু, এইরকম শীতের সন্ধ্যাতেই কথাটা মনে পড়ে। আপনাকে পেয়ে মনে এত আনন্দ হয়। এখানকার লোকজন দেখেছেন তো, সব দোকানদার, লেখাপড়ার কোনো চর্চা নেই। কারোর সঙ্গে কথা বলে সুখ পাইনে। ঝাল মশলার দরের কথা কাহা তো আলোচনা করি বলুন। ভদ্রঘরের ছেলে হয় এসে পড়েছি পেটের দায়ে এই পাণ্ডব বর্জিত দেশে, তা বলে মনটা তো। কলেজে 2-4 ক্লাস চোখে দেখেছিলাম, ও তো পড়াশোনা না হয় নাই করেছি। দেখলাম অবিনাশবাবু কলেজের দিনগুলোর কথা এখনো ভুলতে পারেননি। বাজারের জীবনে জাঁকজমক নেই, আত্মপ্রতিষ্ঠার দুরাশা নেই, সাহসও বোধ করি নেই। তার যা কিছু অভিজ্ঞতা, যা কিছু কর্ম নৈপুণ্য, সবই অনাড়ম্বর সরল জীবনধারাকে আশ্রয় করে। কলেজের দিনগুলোতেই শহরের মুখ দেখেছিলেন। আড়ম্বর বা বিলাসিতা, মনেরই বলুন বা দেহেরই বলুন, ওই কলেজের কটা বছরেই তার আরম্ভ শেষ। সে দিনগুলো যত দূরে গিয়ে পড়েছে, রঙিন স্মৃতির প্রলেপ তাদের উপর যে তত বিচিত্র ও মোহময় হয়ে পড়বে, এটা খুব স্বাভাবিক বটে। অবিনাশবাবু তামাক ধরিয়ে আমার হাতে দিয়ে আবার বলতে শুরু করলেন, হুগলি জেলার কোনো এক গ্রামে ছিল আমার বাড়ি। আমি জিজ্ঞাসা করলাম, ছিল কেন? এখন নেই? সে কথা পরে বলছি। না, এখন নেই ধরে নিতে পারেন। কেন যে নেই তার সঙ্গে এই গল্পের একটা সম্বন্ধ আছে। গল্পটা শুনলেই বুঝবেন। হুগলি জেলার কোনো এক গ্রামে আমার মামার বাড়ি ছিল। ছেলেবেলায় যখন সর্বপ্রথম মায়ের সঙ্গে সেখানে যাই, তখন আমার বয়স বছর 5। আমাদের মামার বাড়ির পাড়ায় 8-9 ঘর ব্রাহ্মণের বাস। ঘেঁষা ঘেঁষি বসতি, এক চালে আগুন লাগলে পাড়া শুদ্ধ পুড়ে যায়, এমন অবস্থা। কোঠা বাড়ি ছিল কেবল আমার মামাদের, আর সব খড়ের ছাউনি, ছোট বড় 8 চালা ঘর। এপাড়া থেকে ওপারে যাবার পথে একটা বড় আম কাঁঠালের বাগান, বন জঙ্গল, সজনে গাছ, 2-1টা ডোবা। বন জঙ্গলের মধ্যে দিয়ে অনেক দূর গেলে তবে ওপাড়ার প্রথম বাড়িটা। সেই বন জঙ্গলের মধ্যে কাদের একটা কোঠা বাড়ি খানিকটা গাঁথা হচ্ছে। সেবার কিছুদিন থেকে চলে আসবার পর আবার যখন মামার বাড়ি গেলুম, তখন আমার বয়স 8 বছর। গ্রামটা অনেকদিন পরে দেখতে বেরিয়ে চোখে পড়ল
এপাড়া ওপাড়ার মধ্যে বাঁ দিকে ডোবার ধারের একটা জায়গা। একটু অবাক হয়ে গেলাম। ডোবার পাড়ের জঙ্গল অনেকটা খাটানো, কাদের একটা কোঠা বাড়ি খানিকটা গাঁথা অবস্থায় দাঁড়িয়ে, কিন্তু মনে হলো অনেক দিন গাঁথনির কাজ বন্ধ আছে। সেজন্যেই হোক, কারণ ভিতের গায়ে ও ঘরের মেঝেতে ছোট বড় ভাট শাওড়ার গাছ গচিয়েছে। চুন সুরকি মাখা ছোটখানাতে পর্যন্ত বন ও মূলোর চারা। মনে পড়ল সেবার এসে বাড়িটা গাঁথা হচ্ছে দেখছিল। এখনো গাঁথা শেষ হয়নি তো, কারা বাড়ি তুলছে? ছুটে গিয়ে দিদিমাকে জিজ্ঞাসা করলুম, কারা ওখানে বাড়ি করছে দিদিমা? সেবার এসে দেখে গেইছি এখনো শেষ হয়নি। তোর এত কথাও মনে আছে? ও, তোর ভন্ডুল মামা বাড়ি করছে। এখানে তো থাকে না, তাই দেখাশোনার অভাবে গাঁথুনি এগুচ্ছে না। আমার ভারী কৌতূহল হলো। সাগ্রহে বললুম, ভন্ডুল মামা কোথায় থাকে দিদিমা? ভন্ডুল মামা কে? ভন্ডুল রেলে চাকরি করে। লালমনিরহাটে না কোথায়? আমাদের গায়ে ছেলেবেলায় থাকতো, বাড়ি ঘর তো ছিল না। ও পাড়ার মুখুজ্জে বাড়ির ভাগ্নে। চাকরি বাকরি করছে, ছেলেপুলে হয়েছে, একটা আস্তানা তো চাই, তাই টাকা পাঠিয়ে দেয়। মুখুজ্জেরা মিস্ত্রি লাগিয়ে ঘরদোর শুরু করে দিয়েছে। নিজে ছুটিতে এসে মাঝে মাঝে দেখাশোনা করে। আমি ছাড়বার পাত্র নই। বললুম, তবে বাড়ি গাঁথা হচ্ছে না কেন? মুখুজ্জেরা তো দেখলেই পারে। তা নয়, সব সময় তো টাকা পাঠাতে পারে না। যখন পাঠায় তখন মিস্ত্রি লাগানো হয়। কি জানি কেন সেই থেকেই ভন্ডুল মামা ও তার আধ কাঁথা বাড়িটা আমার মনে একটা অদ্ভুত স্থান অধিকার করে রইল। রূপকথার রাজপুত্রের মতোই এই ভন্ডুল মামা হয়ে রইলেন অবাস্তব, স্পর্শের অতীত, দর্শনের অতীত, এক মানুষ রাজ্যের অধিবাসী। তার চাকরির স্থান লালমনিরহাট। আর তার ছেলে মেয়ে শুদ্ধ। তার টাকা পাঠাবার ক্ষমতা বা অক্ষমতাও যেন কোথায় আমার ব্যক্তিগত সহানুভূতির বিষয়ীভূত হয়ে দাঁড়ালো। অথচ কেন এসব হলো তার কোনো ন্যায়সঙ্গত কারণ আজও মনের মধ্যে খুঁজে পাই না। কতবার দিদিমাদের চিলেকোঠার ছাদে শুয়ে দিদিমার মুখে রূপকথা শুনতে শুনতে অন্যমনস্ক মনে ভেবেছি, লালমনিরহাট থেকে ভন্ডুল মামা আবার কবে টাকা পাঠাবে বাড়ি গাঁথার জন্যে। না, এবার বোধহয় নিজে আসবে। মুখুজ্জেরা বোধহয় ভন্ডুল মামার টাকা চুরি করে, তাই ওদের হাতে আর টাকা দেবে না। ব্যঙ্গমা ব্যঙ্গমীর গল্পের ফাঁকে দিদিমাকে কখনো বা জিজ্ঞেস করি, লালমনিরহাট কোথায় দিদিমা? দিদিমা অবাক হয়ে বলেন, লালমনিরহাট কেন? তাতে তোর হঠাৎ কি দরকার পড়ল? তা কি জানি বাপু, কোথায় লালমনিরহাট? নে নে, ঘুমুস তো, আমায় রেহাই দে। রাত্রিরে এখন গিয়ে আমায় দুটো মোচা কুটে রাখতে হবে, ঠাকুর ঘরের বাসন বের করতে হবে, ছিষ্টির কাজ পড়ে রয়েছে। তোমায় নিয়ে সারা রাত গল্প করলে তো চলবে না আমার। আমি অপ্রতিভের সুরে বললুম, না দিদিমা, গল্প বলল যেও না। আচ্ছা, মন দিয়ে শুনছি। এরপরে আবার মামার বাড়ি গেলুম বছর 2 পরে। এই 2 বছরের মধ্যে আমি কিন্তু ভন্ডুল মামার বাড়ির কথা ভুলে যাইনি। শীতের সন্ধ্যায় গোয়ালে সাঁজালের ধোঁয়ায় আমাদের পুকুর পাড়টা ভরে যেত। বনের গাছপালাগুলো যেন অস্পষ্ট, যেন মনে হতো সন্ধ্যায় কুয়াশা হয়েছে বুঝি আজ। সেই দিকে চাইলেই আমার অমনি মনে পড়তো ভন্ডুল মামার সেই আত তৈরি কোঠা বাড়িটার কথা। এমনি শেওড়া বনে ঘেরা পুকুর পাড়ে এতদিনে কতটা গাঁথা হলো কে জানে। এতদিন নিশ্চয়ই ভন্ডুল মামা মুখুজ্জে বাড়ি টাকা পাঠিয়েছে। মামার বাড়িতে রাতে এসে পৌঁছলাম। সকালে ওই পথে বেড়াতে গিয়ে দেখি, ও মা, এ কি! ভন্ডুল মামার বাড়িটা যেমন তেমনি পড়ে আছে। 4-5 বছর আগে যতটা গাঁথা দেখে গিয়েছিল ঠিক সেইখানে। ভন্ডুল মামার সম্বন্ধে সেবার অনেক কথা শুনলাম। ভন্ডুল মামা লালমনিরহাটে নেই, সান্তাহারে বদলি হয়েছে। তার এখন 2 ছেলে 2 মেয়ে। বড় ছেলেটি আমারই বয়সী। ভন্ডুল মামার মা সম্প্রতি মারা গিয়েছে। বড় ছেলেটির পৈতে হবে সামনের চৈত্র মাসে। সেই সময় ওরা দেশে আসতে পারে, কিন্তু সেবার চৈত্র মাসের আগেই দেশে ফিরল। ভন্ডুল মামার সঙ্গে আর যোগাযোগ হয়ে উঠল না। বছর 3 পরে দোলের সময়
মামার বাড়ির দোলের মেলা খুব বিখ্যাত। নানা জায়গা থেকে দোকান পসারের আমদানি হয়। আমি মায়ের কাছে আবদার শুরু করলুম, এবার আমি একা রেলে চড়ে মেলা দেখতে যাব মামার বাড়ি। আমায় একা ছেড়ে দিতে বাবার ভয়ানক আপত্তি। অবশেষে অনেক কান্নাকাটির পর তাকে রাজি করানো গেল। সারা পথ সে কি আনন্দ! একা টিকিট করে রেলে চড়ে মামার বাড়ি চলেছি। জীবনে সর্বপ্রথম একা বাড়ির বার হয়েছি, সেই আনন্দেই সারা পথ আত্মহারা। কিন্তু এ সুখ সইল না। মামার বাড়ির স্টেশনে নেমেই কিরকম হোঁচট খেয়ে প্ল্যাটফর্মের কাঁকড়ের উপর পড়ে গিয়ে আমার হাঁটু ক্ষতবিক্ষত হয়ে গেল। অতি কষ্টে মামার বাড়ি পৌঁছে বিছানা নিলুম। পরদিন সকালে উঠতে গিয়ে দেখি আর উঠতে পারি নে, দুই হাঁটুই বেজায় চেটিয়েছে। সঙ্গে সঙ্গে জ্বর। কোথা থেকে দোল কেটে গেল টেরও পেলুম না। দিদিমাকে অনুরোধ করলুম বাড়িতে যেন তারা চিঠি না লেখেন যে আমি আসবার সময় স্টেশনে পড়ে গিয়ে হাঁটু কেটে ফেলেছি। সেরে উঠে বেড়াতে বেরিয়ে একদিন দেখি ভন্ডুল মামার বাড়িটা অনেক দূর গাঁথা হয়ে গেছে। তো কাঠ নাল পর্যন্ত গাঁথা হয়েছে, কিন্তু কুড়ি এখনো বসানো হয়নি। হঠাৎ এত খুশি হয়ে উঠল যে আছাড় খেয়ে হাঁটু কাটার কথা টের পেলে বাবা কি বলবেন, তখনকার মতো সে দুশ্চিন্তা মন থেকে মুছে গেল। উৎসাহে কৌতূহলে এক দৌড়ে ভন্ডুল মামার বাড়িতে গিয়ে হাজির। গাঁথুনি অনেকদিন বন্ধ আছে মনে হলো। গত বর্ষার পরে বোধহয় আর মিস্ত্রি আসেনি। ঘরের মেঝেতে খুব জঙ্গল গজিয়েছে। গাঁথুনির ফাঁকে ফাঁকে আমরুল শাকের গাছ বাড়ির উঠোনে। বড় একটা সজনে গাছ প্রথম ফাল্গুনে ফুলের খই ফুটেছে। ঘুরে ঘুরে দেখলুম ভন্ডুল মামার বাড়িতে 3টে ঘর, একটা ছোট দালান, মাঝে একটা সিঁড়ির ঘর। 8-10 ধাপ সিঁড়ি গাঁথা হয়ে গেছে। ওদিকের বড় ঘরটা বোধহয় ভন্ডুল মামার। মাঝের ঘরটাতে ছেলে মেয়েরা থাকবে। ভন্ডুল মামার বাপ আছে, কে জানে তিনি বোধহয় থাকবেন সিঁড়ির এপাশের ঘরটাতে। রান্নাঘর কোথায় হবে? বোধহয় উঠোনের এক পাশে ওই সজনে গাছটার তলায়। ভন্ডুল মামা ছেলে মেয়ে নিয়ে যখন বাস করবেন তখন এদের উঠোনে কি আর এমন জঙ্গল থাকবে? ছেলে মেয়েরা ছুটোছুটি দৌড়োদৌড়ি করে খেলবে, হয়তো বাড়িতে সত্যনারায়ণের সিন্নি দেবে পূর্ণিমায় কি সংক্রান্তিতে। পুকুর পাড়ের জঙ্গলি চেহারা এখন একেবারে বদলে যাবে। ও পাড়া থেকে খেলা করে ফেরবার পথে সন্ধে হয়ে গেলেও আর ভাবনা থাকবে না। ওদের বাড়িতে আলো জ্বলবে, ছেলে মেয়েরা কথা বলবে, কিসের আর তখন ভয়? দিব্যি চলে যাবে। আরও বছর 2 কেটে গেল। 3rd ক্লাসে পড়ি। মামার বাড়ি একাই গেলুম। একাই এখন সব জায়গায় যাই। ভন্ডুল মামার বাড়ির ছাদ পেটানো হয়ে গিয়েছে, সিমেন্টের মেঝে, দালানের বাইরে রোয়াক হয়েছে। কবে আমি দেখিনি তো। রোয়াকের ওপর কেমন টিনের ঢালু ছাদ, কেবল একটুখানি এখনো বাকি। দরজা জানলায় এখনো কপাট বসানো হয়নি। বাহ, ভন্ডুল মামার বাড়ি তাহলে হয়ে গেল। ভন্ডুল মামা নাকি আজকাল বড় সুদখোর হয়ে উঠেছেন। মাঝে মাঝে গায়ে আসেন, চড়া সুদে লোকজনকে টাকা ধার দেন, বাড়ি দেখাশোনা করেন, আবার চলে যান। মাস কতক পরে আবার এসে কাবুলিওয়ালার মতো চড়াও হয়ে সুদ আদায় করেন। গাঁয়ের লোক তার নাম রেখেছে রত্ন দত্ত। তারপর এলো একটা সুদীর্ঘ ব্যবধান। ছেলেবেলার মতো মামার বাড়িতে আর তত যাইনি। গেলেও 1-8 দিন থাকি। সেই 1-8 দিনের মধ্যে পথে যেতে যেতে হয়তো দেখি জঙ্গলের মধ্যে ভন্ডুল মামার বাড়িটা তেমনই জনহীন হয়ে পড়ে আছে। বন জঙ্গল চারিপাশে আরও গভীরতর। কেউ কোনো দিন ও বাড়িতে পা দিয়েছে বলে মনে হয় না। একটা ছন্ন ছাড়া লক্ষ্মী ছাড়া চেহারা। শীতের সন্ধ্যায়, বর্ষার দিনে, চৈত্র বৈশাখের দুপুরে কতবার ও বাড়িটা দেখেছি, সেই একই মূর্তি। এমনি করে বছর কয়েক কেটে গেল। ক্রমে এন্ট্রান্স পাস দিয়ে কলকাতায় এসে কলেজে ঢুকলুম। সেবার 2nd ইয়ারের শেষ, FA দেব। কি একটা দরকারে মামার বাড়ি গিয়েছি, বোধ করি মাঘ মাসের শেষ। দুপুরে পুবের ঘরে জানলার ধারে খাটে শুয়ে আছি, বোধ হয় একখানা লজিকের বই পড়ছি। এমন সময় একজন কালো শীর্ণকায় পৌর ঘরে ঢুকলেন। বড় মামিমা বললেন, এই তোর ভন্ডুল মামা, প্রণাম কর। আমার সে ছেলেবেলাকার মনের অনেক পরিবর্তন হয়ে গিয়েছিল। বয়স হয়েছে, কলেজে পড়ি, নানা ধরনের লোকের সঙ্গে মিশেছি, সুরেন বাড়ুজ্যে বিপিন পালের বক্তৃতা শুনেছি, স্বদেশী মিটিংয়ে ভলেন্টিয়ারি করেছি। জীবনের দৃষ্টিভঙ্গি বদলে গেছে।
তখন মনের কোনো গভীর তলদেশে আরও 5টা পুরনো দিনের আদর্শের ও কৌতূহলের বস্তুর ভ্রুক্ষেপের সঙ্গে ভণ্ডুল মামা আর তার বাড়িও চাপা পড়ে গিয়েছে। তাই ঈষৎ অবজ্ঞা মিশ্রিত চোখে সামান্য একটা কৌতূহলের সঙ্গে চেয়ে দেখলুম মাত্র। ভণ্ডুল মামার বয়স 50-এর ওপর হবে, টিকিতে একটা মাদুলি বাঁধা, গলায় কিসের মালা, কাঁচা পাকা এক মুখ দাড়ি। এই সেই ছেলেবেলাকার ভণ্ডুল মামা? উদাসীনভাবে প্রণামটা সেরে ফেললুম। ভণ্ডুল মামা কিন্তু আমার সঙ্গে খুব আলাপ করলেন, একটু গায়ে পড়েই যেন। আমি কোন কলেজে পড়ি, কোন মাসে থাকি, কোন মেসে উঠব, কবে আমার পরীক্ষা, নানা প্রশ্নে আমার জ্বালাতন করে তুললেন। আজকাল তিনি কলকাতায় চাকরি করেন, বাগবাজারে বাসা, তার বড় ছেলেও এবার ম্যাট্রিক দিয়ে ফার্স্ট ইয়ারে পড়ছে, এসব খবর দিলেন। আমি জিজ্ঞেস করলুম, আপনাদের এখানকার বাড়িতে ছেলে মেয়ে আনবেন না? ভণ্ডুল মামা বললেন, আনবো, শিগগিরই আনবো বাবা, এখনো একটু বাকি আছে। একটা রান্নাঘর, একটা কুয়ো, এ দুটো করতে পারলেই সব এনে ফেলি। কলকাতায় বাসা ভাড়া আর দুধের খরচ জোগাতেই, সেই জন্যই তো খেয়ে না খেয়ে দেশে বাড়িটা করলুম। তবে একটুখানি যা বাকি আছে। তাছাড়া চিলেকোঠার ছাদটা এখন একেবারেই ভাবছি শ্রাবণ মাসের দিকে ওটাও শেষ করব। আজকের গল্প পাঠ এই পর্যন্তই। আবার ফিরে আসবো এর পরবর্তী অংশ নিয়ে।